নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাঁচতে চাই বিজেপি তাই, স্লোগানটা বেশ ক্যাচি স্লোগান। প্রধানমন্ত্রী 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির স্লোগানটা ঠিক করে দিয়েছেন। অবশ্যই প্রধানমন্ত্রী তো অল অফ এ সাডেন এই স্লোগানটা কয়েন করেননি। বিজেপির হয়েও অনেক সমীক্ষক সংস্থা কাজ করে এবং বিভিন্ন ফিডব্যাক থেকে তারা যা পেয়েছে সেটাকে মানদণ্ড হিসাবে বিচার করে এই ধরনের একটা স্লোগানকে কয়েন করা হয়েছে। এখন বাংলার প্রচুর মানুষের এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা। এটাকে অস্বীকার করা মানে মূর্খের স্বর্গে বাস করা। যারা ট্রামে, বাসে, মেট্রো রেলে, চায়ের দোকানে যান, কথা বলেন, ওগুলো তো মানুষের মন বোঝার সেরা বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু মানুষের মনে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কারণ পশ্চিমবঙ্গের মানুষ 34 বছরের বাম শাসন দেখেছে। একটা সময় মনেই হয়েছিল যে বামেরা অপরাজেয়। তারপর আজকে বামেদের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল জমানার 15 বছর কাটিয়ে দিয়েছে। যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে দিয়েছিলেন, আপনারাই বিচার করুন সেই প্রতিশ্রুতির কটা তিনি পালন করতে পেরেছেন। তিনি তো বলেই দিয়েছিলেন যে 99% কাজ তিনি করে ফেলেছেন। ক্ষমতায় আসার 2 বছরের মাথায় তিনি বাণীটা দিয়েছিলেন যে 99% তিনি কাজ করে ফেলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের কি অবস্থা আপনারা নিজেরাই জানেন। চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিক্ষা লাটে উঠে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারি হসপিটালে চিকিৎসক কন্যা ধর্ষিতা হয়ে খুন হচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা চলছে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, তৃণমূল মরছে, তৃণমূল মারছে, তোষণকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের নামে যে ঢক্কানি নাদ হয়, তার 7ম এডিশনের শেষে 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, কিন্তু কত টাকার বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগের সাপেক্ষে কত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হয়েছে সে সম্পর্কে সরকার কোনো শ্বেতপত্র প্রকাশ করছে না। কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছেন, আমাদের বিজেপি রাজ্য সভাপতি, রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে, যে 2024-25 অর্থবর্ষে দেশে যে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে তার 1% কম বিনিয়োগ হয়েছে পশ্চিমবঙ্গে। শীর্ষে আছে মহারাষ্ট্র। এই হচ্ছে ছবি। এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা, 22.5 লক্ষ নাকি অফিসিয়ালি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের থেকে গেছেন ভারতের বিভিন্ন রাজ্যে। আনঅফিসিয়ালি সংখ্যাটা হয়তো দ্বিগুণ, প্রায় 50 লক্ষের কাছাকাছি। পরিযায়ী শ্রমিকদের ফেরত আনার জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছেন মাননীয়া। তো পরিযায়ী শ্রমিকরা তো বিভিন্ন জায়গায় বলছেন যে ওই ভিক্ষার দান আমাদের দরকার নেই, আমরা বাইরে অনেক ভালো আছি, অনেক টাকা রোজগার করছি এবং বাড়িতেও আমরা টাকা পাঠাতে পারছি। বাংলা ভাষা কোনো সন্ত্রাস হচ্ছে না, বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না। মাননীয় মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। এই যে তিনি আপনার 22শে অগাস্ট খুব নস্টালজিক হয়ে পড়েছিলেন এই মেট্রো রেলের উদ্বোধন নিয়ে। প্রথম কথা, এই ইস্ট ওয়েস্ট মেট্রো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী তখন কিন্তু এই প্রকল্প কনসিভ হয়নি, ইউপিএ 1 এর আমলে হয়েছিল। তখন বামেরা এই সরকারের সমর্থক ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়ে প্রথমেই যে কাজটা করতে চেয়েছিলেন, যে রাজ্যের যে শেয়ার 50% শেয়ার ছিল, এই প্রকল্প তো রেলের করার কথা ছিল না, আরবান ডেভেলপমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল, তাদের মধ্যে চুক্তি হয়। 50% ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্টেক। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত চিঠি লিখে তখন বামপন্থী সরকারকে বলতেন যে ওই স্টেক রেল মন্ত্রকের হাতে তুলে দেওয়ার জন্য, কারণ তিনি তখন রেলমন্ত্রী, তিনি কৃতিত্বটা নেবেন, মাখনটা খাবেন।
তারপর তিনি যখন ক্ষমতায় আসলেন তখন তিনি ওই একই চেষ্টা করে গেছেন যে এর দায়ভার রেলের ঘাড়ে চাপিয়ে দেওয়া এবং অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা তৈরি, পুনর্বাসন, এইসব নিয়ে নানাবিধ জটিলতা ছিল। যে প্রকল্পটা আজ থেকে ধরুন 7-8 বছর আগে হয়ে যেত সেটা হলো, এতদিনে হলো, এবং কৃতিত্ব কেন্দ্রীয় সরকারে। এখানে উনি নস্টালজিক হন, উনি ক্রেডিট নিতে চান, সেটা ওনার ব্যাপার। বাস্তব হচ্ছে এটাই। সবার আগে এই প্রকল্পের ব্যাপারে স্বপ্ন দেখেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, কিন্তু তখন প্রযুক্তিগত সমস্যা ছিল, অর্থের সংস্থান করা সম্ভব ছিল না, সেজন্য তিনি করতে পারেননি। কিন্তু হলো, জাইকা যুক্ত হয়েছিল, নামমাত্র সুদে তারা প্রায় প্রকল্প খরচের 50% দিয়েছে। যত দেরি হয়েছে প্রকল্পের খরচ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন তিনি বলছেন যে নস্টালজিক হয়ে পড়েছেন। এই যে কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে, তার জন্য উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে জমি চিহ্নিত করে অধিগ্রহণ হয়ে গেছে। যেই পশ্চিমবঙ্গে এসছে জমি পাওয়া যাচ্ছে না। রেলের বহু প্রকল্প, 50,000 কোটি টাকার প্রকল্প শুধু রাজ্যে জমি জটে আটকে আছে। আরে বিএসএফ এর চৌকির জন্য যে জমি দরকার, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ভারত বাংলাদেশ সীমান্তে যে জমি প্রয়োজন, সেই জমি অধিগ্রহণের একটা অংশের টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছে। রাজ্য কিন্তু এখনো জমি অধিগ্রহণ করে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দিতে পারেনি। এই হচ্ছে আপনার পরিস্থিতি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর যে বক্তব্য, বাঁচতে চাই বিজেপি তাই। এখন দেখুন, প্রধানমন্ত্রী বলেছেন যে এটাকে শুধু স্লোগান ভাবলে হবে না, বাস্তবের রুক্ষ মাটিতে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার জন্য কি কি করণীয়? তার জন্য একটা সুস্পষ্ট রোডম্যাপ বিজেপিকে তৈরি করতে হবে পশ্চিমবঙ্গের জন্য। শুধুমাত্র এটা নির্বাচনী ইস্তাহার হলে হবে না। অনেক দিন আগে থেকে তারা ঠিক কি করতে চায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য 1, 2, 3, 4 করে বলতে হবে। লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য তারা অন্নপূর্ণা ভান্ডার করবে। সেই অন্নপূর্ণা ভান্ডারে তারা কত টাকা করে মাতৃশক্তিকে দেবেন? সবাইকে দেয়া হবে, নাকি একটা আয়ের ঊর্ধ্বসীমা থাকবে, সেই ঊর্ধ্বসীমার উপরে যারা থাকবেন তারা পাবেন না? প্রকৃত এই সহায়তা যাদের দরকার তাদেরকেই বিজেপি দেবে, মানে টার্গেটেড এই বেনিফিটটা পৌঁছানো। 2, তারা আর নতুন কি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে আসতে পারে, তার মধ্যে অভিনবত্ব কি থাকবে সেটা জানতে হবে। 3, আয়ুষ্মান ভারত সহ অন্যান্য যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পায় না, সে সম্পর্কে তাদের কি ধারণা সেটা জানাতে হবে। প্রধানমন্ত্রী দমদমের সবাই বলেছেন যে বন্ধ কলকারখানা খোলা হবে, হেরিটেজ ট্যুরিজমের কথা বলেছেন, গঙ্গা বক্ষে ক্রুজের সুবিধা পাওয়া যাবে। পিন পয়েন্টেড আমরা জানতে চাই যে টাটাকে কি আর ফিরিয়ে আনা যাবে? বড় শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে কি কি ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে? অতীতে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনা যেভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেছে, আমরা সেই গ্যাপটা মেটাতে পারবো কিনা? এইসব মানে সুস্পষ্ট নীতি চাই, এবং কি কি বিজেপি করবে ক্ষমতায় আসতে পারলে সেটা 1, 2, 3, 4 করে জানাতে হবে, এবং কতদিনের মধ্যে তারা করবে। কোনো শুকনো প্রতিশ্রুতি নয়। উড়িষ্যাতে আমরা দেখছি, উড়িষ্যাতে বিনিয়োগের প্লাবন হচ্ছে, প্লাবন। ডাবল ইঞ্জিন সরকার আছে, উড়িষ্যায় বিজেপি ক্ষমতায় এসছে এবং উড়িষ্যাকে নতুন করে গড়ে তোলার তাদের তো একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন থাকবে। নবীন বাবু উড়িষ্যার জন্য প্রভূত কাজ করেছিলেন, সেই লিগ্যাসিটাকে বহন করে নেওয়ার দায়িত্ব হচ্ছে মোহন চরণ মাঝি। কিন্তু পশ্চিমবঙ্গে তো কিছু নেই, এটা তো নেই রাজ্য, এটা তো ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, যেখানে টাটাকে তাড়ায়, টাটার কারখানাকে ভেঙে সেখানে সর্ষের চাষ হয় এবং টাটাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে 777 কোটি টাকা প্লাস হয়তো ইন্টারেস্ট চার্জেস হবে। হেরেছে রাজ্য সরকার। যারা টাটার মতো শিল্প গোষ্ঠীকে তাড়িয়েছে এখান থেকে,
তাদের প্রতি ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রির আস্থা ফিরবে না। তারা আসেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আসেন, কিন্তু যখন বিনিয়োগের বিষয়টাকে বাস্তবায়িত করার থাকে তখন তারা কিন্তু সেটা করেন না। পরিসংখ্যান তাই বলছে। বিনিয়োগের প্রস্তাবে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে চতুর্থ, কিন্তু বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে ভারতবর্ষের প্রথম 12টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ নেই। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যা এসছে তার 1% কম পশ্চিমবঙ্গে এসছে। দুর্ভাগ্যের বিষয়, এটাই বাস্তব। তাহলে এই বন্ধা দশা কাটাতে, এই অচল অবস্থা কাটাতে কিছু বাড়তি অনুঘটক লাগবে। ডাবল ইঞ্জিন সরকার হলে যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখন বিনিয়োগ করতে চাইছেন না, গুটিয়ে রয়েছেন, তারা বিনিয়োগ করবে। জানেন, শিল্পপতিরা হচ্ছে গঙ্গায় থাকলে গঙ্গা, এই পশ্চিমবঙ্গে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস। কেন্দ্রীয় সরকারের উপর শিল্প গোষ্ঠীর নির্ভরতা আছে। যতই আপনি মুক্ত বাণিজ্য নীতি বলুন না কেন, শিল্প গোষ্ঠী কেন্দ্রীয় সরকারের মনোভাব কি একটা রাজ্যের প্রতি সেটা একবার দেখে নেয়। যখন দেখবে যে ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে বা হয়েছে, তখন তারা বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের যে জড়তা, সেই জড়তা কিন্তু আর থাকবে না, সেই জড়তা কেটে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে সেই স্পষ্ট রোডম্যাপ বিজেপিকে দিতে হবে। এবং পরিকাঠামো, নরেন্দ্র মোদীর সরকার বিগত 11 বছরে পরিকাঠামোয় প্রভূত উন্নয়ন করেছে। কাশ্মীরকে রেল মানচিত্রে নিয়ে আসা, ভারতমালা প্রকল্প, অটল সেতু, উত্তর পূর্ব ভারতকে রেল সড়ক যোগাযোগ করে একদম মেনল্যান্ডের সঙ্গে যোগাযোগকে নিবিড় করা, এটা করেছে। 2013 সালে ভারতবর্ষে 19 লক্ষ কোটি টাকার পরিকাঠামোগত প্রকল্প বটলনেক আটকে ছিল। সবকটা প্রকল্পের কাজ শুরু হয়ে অনেকগুলো শেষ হয়ে গেছে। এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লোকে চোখে দেখতে পাচ্ছে। যেমন মেট্রো রেলটা হলো, আগে হওয়ার কথা ছিল, কেন হলো না আপনারা জানেন। আগামী বছরেও লক্ষ্যমাত্রা হয়েছে কত কিলোমিটার মেট্রো লাইন বাড়বে। দিল্লি শহর কমনওয়েলথ গেমসকে কেন্দ্র করে একেবারে মেট্রো নেটওয়ার্ক সব জায়গাতে পৌঁছে গেছে আর কি। কোথাও বাদ নেই দিল্লি শহরে যেখানে মেট্রো নেটওয়ার্ক নেই। তো আমাদেরও সেই টার্গেট অ্যাচিভ করতে হবে। মেট্রো হয়ে গেলে শহরে যানজট কমবে, মানুষের যাতায়াতের সময় সাশ্রয় হবে, আরামে যাতায়াত করতে পারবে, এটা তো করতেই হবে। হ্যাঁ, ডাবল ইঞ্জিনের সরকার হলে এগুলো গতিপ্রাপ্ত হবে। এবং সেই জন্যই শুধু স্লোগান নয়, বাঁচতে চাই বিজেপি। তাই খুব ভালো লাগছে, বিজেপির কর্মীরা খুব উজ্জীবিত হলেন, প্রধানমন্ত্রী কয়েন করে দিয়েছেন স্লোগান। এটাই হচ্ছে বিজেপির আগামী দিনের স্লোগান, একদম ঠিকঠাক। কিন্তু রোডম্যাপ জানতে চাই, ভিশন ডকুমেন্ট জানতে চাই। শুধু সোনার বাংলা সোনার বাংলা বললে হবে না। সোনার বাংলা করার যে যে পদক্ষেপ নেওয়া জরুরি, সেটাও বিজেপিকে কিন্তু স্পষ্ট করে জানাতে হবে। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা আমরা অনেক দিন ধরে বলছি। লালকেল্লার প্রাকার থেকে 15ই আগস্টও তিনি বলেছিলেন যে অনুপ্রবেশ দেশের নিরাপত্তার পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। দেশের পরিকাঠামোয় চাপ বাড়ছে, দেশের সম্পদের উপর অনুপ্রবেশকারীরা ভাগ বসাচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছেন, আদিবাসীদের জমি দখল করা হচ্ছে। এবং সীমান্তবর্তী যে জেলা, সেখানকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের আপনি পরিসংখ্যাটা দেখুন। 2009 সালে যা ছিল 2024-এ কি হয়েছে। কোথাও 50%, কোথাও 55% ভোটার বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক না? যেখানে জাতীয় কর 7%, এই রাজ্যের অন্যান্য অনেক বিধানসভা কেন্দ্র আছে যেখানে ভোটারদের সংখ্যা বৃদ্ধি 5 থেকে 7%, জাতীয় করের সমান। কিন্তু সীমান্তবর্তী অনেক বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি অস্বাভাবিক। এটাই হচ্ছে বাস্তব। তা প্রধানমন্ত্রী এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন। এবং দেখুন, একটা জিনিস স্পষ্ট, যে অনুপ্রবেশের বিষয়টাকে বিজেপি ছেড়ে দেবে না। প্রথম থেকেই বিজেপি অনুপ্রবেশের বিরুদ্ধে।
এবং প্রধানমন্ত্রী যেভাবে ডেমোগ্রাফিক কমিশন করার কথা বলেছেন তার থেকে স্পষ্ট আগামী দিনে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার যে উদ্যোগ ভারতবর্ষ জুড়ে চলছে সেটা আরো গতিপ্রাপ্ত হবে। তৃণমূল কংগ্রেস যতই চেঁচামেচি করুক, নোবডি takes them seriously in this matter. Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ সবাই জানে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক, তাদের নাম ভোটার তালিকায় তুলে তৃণমূল কংগ্রেস এই ভোট ব্যাংকে নির্বাচনের কাজে লাগায়। মূলত এদের ভোটেই নির্বাচনের পর নির্বাচন জিতছে। সেই ভোট ব্যাংকে যদি আঘাত আসে, যদি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতরণের ক্ষেত্র প্রস্তুত হয়, তৃণমূল সহজে মানবে না, চিৎকার চেঁচামেচি করবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কিন্তু তা সত্ত্বেও দেশটা তো শুধু তৃণমূল কংগ্রেসের নয়, এই পশ্চিমবঙ্গের প্রতি আমার অধিকার কারোর থেকে 1 টাকা কম নয়। আমার বাড়ির পাশে জঙ্গি লুকিয়ে আছে কিনা আমি জানি না, তো এই অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। কিন্তু তার জন্য যেন একজন প্রকৃত ভারতীয়, তিনি যে ধর্মেরই হন না কেন, তাকে যেন নিগ্রহের মুখে পড়তে না হয়, এটাকেও ইকুয়ালি এনশিওর করতে হবে। এক্সেস হলেও যারা এক্সেস করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এক্সেস যেন না হয়। ভারতীয় তার যে ধর্মই হোক না কেন, সংবিধান তাকে যে অধিকার দিয়েছে তিনি সেই অধিকার পাবেন। যেখানে খুশি যাবেন, যেখানে খুশি থাকবেন, যেখানে খুশি কাজ করবেন, কেউ তাকে বাধা দেবে না। কিন্তু অনুপ্রবেশকারীরা তারা বাংলায় কথা বলে বলে তারা ভারতীয় বাঙালি, এটা তো নয়। বাংলা ভাষা এখানে বিবেচনার মধ্যে আসছে না। বাংলাদেশিরা বাংলা ভাষাতেই কথা বলে, পশ্চিমবঙ্গের বাঙালিরা বলে, আসামের একটা অংশের বাঙালিরা বলে, ত্রিপুরায় বলে, মেঘালয়ের কি বাঙালিরা বলে, আর বাংলাদেশের বাঙালিরা তো বলেনি। তাই পশ্চিমবঙ্গের বাঙালিরা বাংলায় বলছে, বাংলাদেশের বাঙালিরা বাংলায় কথা বলছে। এই সুযোগে বাংলাদেশের অনুপ্রবেশকারী এই জনসমুদ্রে মিশে গেল, নাশকতার সঙ্গে যুক্ত হলো, আমাদের যুবকদের কাজের সুযোগকে সংকুচিত করলো। এ তো চলবে না। ভারত কোনো ধর্মশালা নয়। প্রধানমন্ত্রী দর্থহীনভাবে এটা বলেছেন। আশা করব খুব কঠোর পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে। কিন্তু সবার আগে এটা তো খুব বিপদ, পশ্চিমবঙ্গের বিপদ, সীমান্তবর্তী রাজ্যগুলোর বিপদ। যেমন হেমন্ত বিশ্ব শর্মা আসামে আধার কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ 102% আধার কার্ড, মানে জনসংখ্যা যে আসামে তার থেকে বেশি আধার কার্ড। একসময় পশ্চিমবঙ্গেও নাকি জনসংখ্যার থেকে রেশন কার্ড বেশি ছিল। যেই সুপ্রিম কোর্ট বললো আধারের সঙ্গে রেশন কার্ডকে যুক্ত করতে হবে, রাতারাতি 1 কোটির বেশি রেশন কার্ড বাতিল হয়ে গেল। তাহলে এই রেশন কার্ডগুলো দিয়ে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেত, ভাবতে পারছেন? তাহলে কত টাকার 9-6 হয়েছে। আর আমরা আর একটা জিনিস চাই, বিজেপির কি সংকল্প সভা, তারা তো সংকল্প পত্র করবে। প্রতি বছর 2 বার করে এসএসসি, প্রতি বছর প্রাথমিকে নিয়োগ পরীক্ষা, 0 পদে কিভাবে নিয়োগ হবে তার রোডম্যাপ, সরকারি দপ্তরে, পুলিশে, যারা সিভিক আছেন তাদেরকে কিভাবে মূল স্রোতের সঙ্গে ফেলানো যায়। কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট থাকবে, কিন্তু তাদের বেতন এবং সুবিধা এবং চাকরির নিরাপত্তা দিতে হবে। কিন্তু সবার আগে দরকার 0 পদ পূরণ, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া। এই বিজেপি যদি ক্ষমতায় আসে, এই বিষয়গুলো নিয়ে তাদের কি ভাবনা, কি মূল্যায়ন, সেটা আমরা জানতে চাই। তারই তো পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হবেন, যারা পরিবর্তন চাইছেন, বাঁচতে চাই বিজেপি। তাই এই স্লোগানকে তখনই তারা সমর্থন করবেন যখন তাদের সামনে একটা ভিশন ডকুমেন্ট রইল বিজেপির, এবং প্রত্যেকটা পদক্ষেপ কত দিনের মধ্যে তারা নেবে ক্ষমতায় আসলে, সে সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশ থাকতে হবে ভিশন ডকুমেন্ট।